তো আমি আসলে এখানে যারা আমাদের এখানে স্টুডেন্টরা আছে, যারা আমাদের এখানে কোর্স করেছে বিগত 3 বছর ধরে, যারা এখানে কোর্স করেছে, তারা দেখা যাচ্ছে যে এসকিউএল এ জিনিসগুলো শিখে, এই টপিক গুলো বা এই টুলস গুলো শেখার পরে তাদের বেশ বেনিফিট হয়েছে। এবং তারা আমাদের সাথে মাঝে মধ্যে বলে, আমাকে পার্সোনালি বলে যে ভাই আপনার এই কোর্সটা দেখা যাচ্ছে যে আমি এটা করার পরে আমার হচ্ছে আমি জবে দেখা যাচ্ছে আমি এসকিউএল এর কাজটা জানতাম না, এটা হয়তো অন্য কাউকে দিয়ে করানো হতো, এখন আমি কাজটা জানার কারণে দেখা যাচ্ছে যে আমার একটা ডিমান্ড বেড়েছে বা আমি এখন এই কাজটা করতে পারি। দেখা যাচ্ছে আমার বস, আমার সুপারভাইজার, তারা প্রায় খুশি যে না আপনি তো এই কাজটা করতে পারতেছেন নিজেই। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনার ক্যারিয়ার গ্রোথটা খুব ভালো হয়। ডেফিনেটলি ক্যারিয়ার গ্রোথের জন্য আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন টুলস এর কথা বলি, বিভিন্ন ধরনের স্কিলের কথা বলি, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা জানি না যে অ্যাকচুয়ালি কোন কোন স্কিল গুলো আমার কাজে লাগে। তো রাইট। আপনার কাছে আমার একটু কোশ্চেনটা হচ্ছে এরকম, আপনি হয়তো আপনার স্লাইডের মধ্যে কিছুক্ষণ পরে সেটা এক্সপ্লেইন করবেন, তাই এই জন্য আগেই কোশ্চেনটা করে রাখছি যে এই এসকিউএল এর যে ব্যবহার কোন কোন সেক্টরে আসলে ব্যবহার গুলো হচ্ছে মোস্টলি বাংলাদেশে, এবং বাংলাদেশে এসকিউএল এর যে আপনার ডিমান্ডটা, সেই ডিমান্ডটা আসলে কিরকম, এবং এটা শিখে যদি কেউ শুধুমাত্র এসকিউএল শিখতে চায় তাহলে এসকিউএল শিখে তার ক্যারিয়ারের গ্রোথটা সে কোন দিকে নিয়ে যেতে পারে, এবং কোথায় কোথায় কিভাবে সে এটাকে কাজে লাগাতে পারে বা কোন ধরনের জবে সে অ্যাপ্লাই করতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, এটা নিয়ে অনেক বিস্তার কথা বলে, তো আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আমাদের একটা টাইম লিমিট আছে, আমাকে আরো স্লাইডে যেতে হবে। আসলে এসকিউএলটা এমন একটা ভাস্ট একটা রিভার্সড একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই এটা ইউজ হয়। ঠিক আছে, একজন যেমন যেটা বললাম যে একজন প্রোগ্রামারের তো অবশ্যই এসকিউএল জানতে হবে, কারণ সে যখন ডাটাবেসের সাথে ডাটা মানে তার স্ক্রিনে নিয়ে আসবে বা তার অ্যাপ্লিকেশনে দেখাতে যাবে বা আপডেট করে মডিফাই করবে, এসকিউএল ছাড়া কোনো ওয়ে নেই। দেন যেমন বিজনেস অ্যানালিস্ট আছে, আমি দেখেছি সিস্টেম ইঞ্জিনিয়ার, যারা সিস্টেম ইঞ্জিনিয়ার অপারেশন লেভেলে কাজ করে, তারা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনে বলতেছে যে হয়তো একটা কাস্টমার বললো যে আমার এটা একটা সমস্যা, এটা দেখে দেন, তখন দেখা যাচ্ছে তাকে এসকিউএল না জানলে সে ওই ডাটাবেজে ঢুকে কোন টেবিল থেকে কোন জায়গা থেকে ডাটাটা আসতেছে, সেই ডাটাটা আসলে ঠিক মতো পড়ছে কিনা, ওই ডাটায় যেই ফরম্যাটে থাকা দরকার সেই ফরম্যাটে আছে কিনা, ওই ডাটার মধ্যে কোনো ভুল আছে কিনা, ডাটাতে কোনো কোড অ্যাড করা দরকার, হয়তো ছোটখাটো মডিফাই করতে হয়। ঠিক আছে, সেটা করতে পারেন। এইটার জন্য একটা জব মানে যে যারা অ্যাপ্লিকেশন সাপোর্ট করে, অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার বলে, বা আপনার সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার, অনেক জায়গায় সিস্টেম ইঞ্জিনিয়ারও বলে। তো তারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সাপোর্ট করে, সেটা হোক ইআরপি, সেটা হোক বিজনেস অ্যাপ্লিকেশন, সেটা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হোক, এর বাইরে হচ্ছে যারা রিপোর্টিং করে, বিভিন্ন ধরনের রিপোর্টিং টুলস ইউজ করে, তাদের তো অবশ্যই এসকিউএল জানতে হবে, কারণ রিপোর্টিং টুলস এ ডাটা আনতে গেলে ডাটা নিয়ে কাজ, ডাটা নিয়ে কাজ করতে গেলেই এসকিউএল লাগবে। ঠিক আছে, এটা এমন একটা ভাইটাল একটা ইম্পর্টেন্ট জিনিস। তো হয়তো ওইভাবে আমরা হয়তো অনুধাবন করতে পারি না বা ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না, কারণ হচ্ছে যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ফিল্ডে কি কাজ হয় সেটা যারা যখন যায় তখন আসলে ঠেকায় পড়ে শিখে নেয়। ঠিক আছে, বাট লার্নিং সেক্টরে হয়তো ওই ইম্পর্টেন্সটা অনেক গুরুত্বটা বুঝতে পারে না। বাট এসকিউএলটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার পাশাপাশি যদি শুধুমাত্র এসকিউএল জানে কেউ, শুধুমাত্র এসকিউএল জানা আমি দেখেছি যারা যে অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের বিভিন্ন ট্রাবল শুট করতে হচ্ছে, প্রবলেম আসতেছে, তো তখন ওই তাকে ডাটাবেজের ভিতরে ঢুকে দেখতে আসলে প্রবলেমটা কেন আসলো, ডাটাটা ঠিক মতো যে ফরম্যাটে পড়া দরকার ডাটাবেজের টেবিলের মধ্যে সেভাবে ডাটাটা পড়লো কিনা, হয়তো ট্রানজেকশনটা ঠিক মতো হয়েছে কিনা, এক টেবিলে ডাটা আপডেট হচ্ছে আরেক টেবিলে ডাটা আপডেট ঠিক মতো হয়েছে কিনা, এরকম ইস্যু অনেক আসে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় ছোটখাটো চেঞ্জেস করা দরকার, ভুলে হয়তো ইউজার ভুলে বাই মিস্টেক একটা ডাটা দেওয়া দরকার, সে হয়তো আরেকটা ডাটা দিয়ে ফেলছে, অনেক সময় হয় ভুলে এটা ইউজারটা করে, তো তখন এগুলি কারেকশন করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলির জন্য আসলে এসকিউএলটা খুব ইম্পর্টেন্ট। এই শুধু এসকিউএল জেনেও অনেকে মানে তার একটা মানে অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে তার কেরিয়ার সে গড়ে তুলতে পারে। আর এর বাইরে হচ্ছে যারা মানে ফার্দার যারা আপনার সিস্টেম ডিজাইন নিয়ে কাজ করে, যারা সিস্টেম ডিজাইন নিয়ে কাজ করে, যারা আর্কিটেক্ট হিসেবে কাজ করে একটা সিস্টেমের, তাদেরকে আসলে কিন্তু ডাটাবেজের স্ট্রাকচার পুরোটা জানতে হবে। ডাটাবেজ স্ট্রাকচার জানতে হলে, ডাটাবেজ তৈরি করতে হলে এসকিউএল জানতে হবে, কারণ এসকিউএল ইউজ করে আসলে ডাটাবেজ বিভিন্ন টেবিল তৈরি করা, বিভিন্ন অবজেক্ট তৈরি করা, ইন্ডেক্সিং তৈরি করে এগুলি করতে হবে। দেন তাকে জানতে হবে যে আসলে
এই ডাটাগুলি আমি অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে কমিউনিকেট করবো, কয়টা টেবিল থেকে ডাটাগুলি, বিভিন্ন টেবিল থেকে ডাটাগুলি আমি নিয়ে আসবো, তখন জয়েনিং করতে হয়, এই জয়েনিংটা এসকিউএল এর মাধ্যমে করতে হয়। ডাটাগুলি কোন কোন টেবিলে রাখবে, তারপর আপডেট করতে হইলে, কোনো চেঞ্জেস করতে হইলে, সেই ক্ষেত্রেও এসকিউএল আসলে দরকার হয়। তো আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, দেখা যাচ্ছে যে আপনার একদম বিগিনার লেভেল থেকে শুরু করে যে সিম্পল অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রোগ্রামার, তারপরে অ্যাপ্লিকেশন ডেভেলপার, তারপরে সিস্টেম আর্কিটেক্ট, মানে একটা যে ওভারঅল অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট বা সিস্টেম আর্কিটেক্ট, তাদেরও আসলে এসকিউএলটা জানা খুবই ইম্পর্টেন্ট। মানে এসকিউএলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ, যদিও এটা শেখা ইজি, অনেক সহজে শেখা যায়। একটু ধৈর্য ধরে 2-3 মাস যদি প্র্যাকটিস করে তাহলে এটা সম্পর্কে মানে যেহেতু মানে একটা মোটামুটি স্মুথ একটা কাজ করার মতো একটা ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারে আর কি। জি, আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে সামনে একটু আগাই, আর কি কি আমরা জিনিসগুলো দেখি। আরো অনেকেই আমাদের এখানে জয়েন করেছে, এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে এসকিউএল সম্পর্কিত, বা যারা অলরেডি এখন এসকিউএল এ কাজ করছেন, যদি আপনাদের কাছে মনে হয় যে এসকিউএল এ কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ফিল ফ্রি টু কমেন্ট আস, এখানে আপনারা কমেন্টে লিখে দেন, তাহলে আশা করি যে আমরা লাইভে আপনাদেরকে সেইটার সলিউশন চেষ্টা করবো, সেই সলিউশনটা দেওয়ার। আচ্ছা, নয়ন ভাই, আপনি তাহলে প্লিজ কন্টিনিউ করেন, বাকি গুলো আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের আজকে যেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ লার্নিং এসকিউএল, এটা আমরা এসকিউএল শেখাটা কেন দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা খুব বেসিক লেভেলে আলোচনাটা হবে। তো এখানে যখন এসকিউএল নিয়ে আলোচনা করব, তো এর প্রিভিয়াস কিছু ব্যাকগ্রাউন্ড জিনিস আমাদের আজকে এখানে জানতে হবে। তো যারা জানে, যারা কিছু নলেজ আছে, তাদের জন্য তো এটা মানে ইজি মনে হবে, বা তারা হয়তো অলরেডি জানে। আর যারা ফার্স্ট টাইম যে আসলে এসকিউএলটা কি, ডাটাবেস কি, মানে অ্যাজ স্টুডেন্ট হিসেবে জয়েন করছে বা জানতে যাচ্ছে, তাদের জন্য আমি একদম একদম বিগিনিং থেকে শুরু করলাম যে আসলে একটা ডাটাবেস কি। ফার্স্টে হচ্ছে যে আসলে যখন বল যে ডাটাবেস, আসলে ডাটাবেস কি বা ডাটাবেসটা কেন দরকার, ডাটাবেস কেন ইউজ করা হয়। ডাটাবেসটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে একটা ডাটা স্টোরেজ বা ডাটা রিপোজিটরি আমরা বলতে পারি। তা আগে একটা সময় ছিল যখন মানুষ নোটপ্যাডের মধ্যে মানে ডাটা লিখে রাখতো, তখন সি বা C++ ইউজ করে নোটপ্যাড থেকে ডাটা রিড করা হতো, রাইট করা হতো। তো তখন দেখা গেল কিছু সমস্যা অ্যারাইজ হয়েছে, যে আসলে ডাটা নোটপ্যাডে লিখে হতো, তখন ডাটাকে সার্চ করতে সময় লাগতো, প্রপার ডাটা এক জায়গায় আপডেট করলে আরেক জায়গায় ঠিকমতো আপডেট হচ্ছে কিনা বোঝা যেত না। তো কানেক্টিভিটির জন্য অনেক সময় সমস্যা হতো। এই ধরনের বেশ অনেক কিছু কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়েছে। আবার বিভিন্ন জন জয়নিং টয়নিং করাতে অনেক কমপ্লেক্সিটি ছিল। এর জন্য আসলে তখন থেকে চিন্তা করা যে আসলে একটা ডাটাবেসকে কিভাবে অর্গানাইজ করে একটা অর্গানাইজ হতে আমি ডাটা রাখতে পারবো, তাহলে আমার এই ডাটাটা আমি যাতে অ্যাপ্লিকেশনে চাইলেই যে কোনো সময় স্মুথলি আমি ডাটা নিয়ে আসতে পারি, যে কোনো জায়গায় কোনো একটা জায়গায় যদি মডিফাই করি, মানে সব জায়গায় প্রপারলি মডিফাইড হয়, সেই জিনিসগুলি যাতে মেনটেন করা যায়। তখন আসলে এই রিলেশনাল ডাটাবেসের কনসেপ্ট। এবং রিলেশনাল ডাটাবেস আসলে হচ্ছে যে কিছুই না, ডাটাগুলিকে রো এবং কলামের অনেকগুলি টেবিলের মধ্যে আসলে ডাটা রাখা, রো এবং কলামের সারি। ওটাকে আমরা একটু পরে আসবো, এখানে গেলে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, রো কলাম কিভাবে থাকে। জাস্ট এখানে আলোচনার জন্য বলতেছি যে ডাটাবেসটা হচ্ছে যে আমরা যেখানে ডাটা রাখবো, ডাটা স্টোর করে রাখবো, এবং ডাটা প্রয়োজনে আমার যখন দরকার হবে আমি ডাটাগুলি আমি রিট্রিভ করব এবং আমার অ্যাপ্লিকেশনে রিপোর্টের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করব। তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওই ডাটাবেসটাকে ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার সিস্টেম ইউজ করা হয়, যেটা আসলে আমাদের এই ডাটাটা রিট্রিভ করার জন্য বা আপডেট করার জন্য, মডিফাই করার জন্য আমাদের হেল্প করে। এটাকে বলা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে একটা হচ্ছে ডাটাবেস, সেটা হচ্ছে স্টোরেজ, এটা হচ্ছে একটা স্টোরেজ থাকবে, এবং এই স্টোরেজের উপরে আসলে একটা সিস্টেম থাকবে, সফটওয়্যার সিস্টেম থাকবে, যে আসলে এই ডাটাগুলি আমাকে রিট্রিভ করার জন্য হেল্প করবে। তো একটা ডিবিএমএস এর মধ্যে এটাকে এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমার কি কি কাজে লাগে, যে ডাটা রিট্রিভ করার জন্য, পাশে যে আমরা এখানে দেখি যে ডাটা রিট্রিভ করার জন্য, রিট্রিভ মানে হচ্ছে ডাটা ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য, ডাটা রিডান্ডেন্সি দেখার জন্য, তারপরে ডাটা ইন্টিগ্রিটি চেক করার জন্য, যে ডাটা আমি যখন একটা টেবিলে ডাটা আপডেট করি তখন অন্য টেবিলে ডাটা ঠিকমতো আপডেট হচ্ছে কিনা, ডাটা সিকিউরিটি প্রোভাইড করে। যেমন হচ্ছে যে আমি
ফর এক্সাম্পল আমি ডাটা স্টোর করে রাখলাম, কিন্তু এই ডাটাটা নির্দিষ্ট কিছু মানুষ দেখতে পাবে, নির্দিষ্ট রোলের যাদের জব রোল আছে তারা হয়তো এই ডাটা দেখবে, অন্য কেউ হয়তো দেখতে পারবে না। যেমন অনেক জায়গায় এমপ্লয়ীদের স্যালারি থাকে, স্যালারি ইনফরমেশন থাকে, স্যালারি ইনফরমেশনটা শুধুমাত্র হয়তো ম্যানেজমেন্ট লেভেলে বা এইচআর সিস্টেমে বা অ্যাকাউন্ট সিস্টেম থেকে দেখতে পাবে, কিন্তু একজন এমপ্লয়ের স্যালারি আরেকজন কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, রাইট। এই সিকিউরিটিটা মেনটেন করা হয় এই ডাটা সিকিউরিটি, এটা ডিবিএমএস সিস্টেম প্রোভাইড, এই যে ডাটাবেজের উপর যে সফটওয়্যার সিস্টেম। তারপরে ডাটা ইন্ডেক্সিং থাকে। ইন্ডেক্সিং হচ্ছে যে ডাটা দ্রুত কুইকলি যাতে মানে ডাটা রিট্রিভ করে প্রেজেন্ট করা যায়। তাছাড়া হচ্ছে কি ডাটা যখনই ডাটাবেজে রাখা হয় তখন অনেক ডাটা হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন ডাটা হয়ে যায়, তখন আসলে এই ডাটাটা সার্চ করতে গেলে অনেক সময় লাগে। এই জিনিসটাকে ইজি করার জন্য আমরা যেমন একটা কোনো একটা বইয়ের ক্ষেত্রে আমাদের যে একটা প্রথমে একটা সূচি থাকে না, একটা ফার্স্ট পেজে অল্প কয়েক 2-3 পাতার রাইট। মধ্যে আমরা কোন জি। চ্যাপ্টারটায় যাব, কোথায় গেলে আমি মানে একটা চ্যাপ্টার পাবো বা একটা টপিক পাবো, ওই জিনিসটাই এখানে এই ইন্ডেক্সিং এর মাধ্যমে করা হয়। যে কোন একটা এমপ্লয়ি ইনফরমেশন থাকলে ওই এমপ্লয়ের কোডের জন্য হয়তো একটা ইন্ডেক্স তৈরি করা হয়। জাস্ট ওই কোডটা আমি যখন সার্চ করতে কোনো একটা এমপ্লয়ের ইনফরমেশন, তখন সেই ইন্ডেক্সটা ইউজ করে খুব কুইকলি ডাটাটা সে উপস্থাপন করতে পারে। রাইট। এই নেক্সট স্লাইডে এখন আমাদের যে আমি যে স্লাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমি যদি একটু খেয়াল করেন আপনারা দেখবেন যে এখানে এই যে এখানে টেবিল আছে, হ্যাঁ, এই প্রথমে এটা একটা পারচেজ টেবিল, নিচে একটা এটা একটা হচ্ছে টেবিল কাস্টমার টেবিল, এবং এই সাইডে আরেকটা হচ্ছে যে প্রোডাক্ট টেবিল, তিনটা টেবিল। এটাকে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টে এই যে আমরা রো এবং কলাম আকারে ডাটাগুলি রাখতেছি এটাকেই বলা হচ্ছে টেবিল। রিলেশনাল ডাটাবেজের একটা এটা একটা কি টার্ম আর কি, টার্ম হিসেবে তারা এটাকে বলতেছে যে এটা একটা টেবিল। তো টেবিলে কি থাকে, টেবিলে থাকে কিছু কলাম থাকবে আর কিছু রো থাকবে। কলামগুলি থাকবে যেমন একটা ট্রানজেকশন আইডি। এখন আমরা যদি মনে করি যে 100 জন এমপ্লয়ের ট্রানজেকশন ইনফরমেশন আছে, এই ট্রানজেকশন ইনফরমেশন গুলি আসলে ট্রানজেকশন আইডি যেটা থাকে যে 100 জন এমপ্লয়ের ট্রানজেকশন আইডি গুলি থাকবে একটা কলামের মধ্যে, তাদের কাস্টমার আইডি গুলি থাকবে একটা কলামের মধ্যে, প্রোডাক্ট আইডি হয়তো একটা কলামের মধ্যে থাকলো, পারচেজ ডেট একটা কলামের মধ্যে থাকে। এখন রোটা কি, রোটা হচ্ছে যে একটা কাস্টমার ইনফরমেশন গুলি একটা রোতে থাকবে। যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে ট্রানজেকশন আইডি 1112 যে ট্রানজেকশনটা আছে সেটার হয়তো একটা কাস্টমারের ইনফরমেশন একটা রোতে থাকবে। ঠিক আছে, মানে কলামে হচ্ছে যে আমরা একটা ট্রানজেকশন আইডি রাখলাম, কাস্টমার আইডি রাখলাম, সেটা হচ্ছে যে কলামের মধ্যে এখানে একটা কলামের মধ্যে 1005 মানে 2000 5000ও আমার কাস্টমার ইনফরমেশন থাকতে পারে, কিন্তু একটা রোতে হচ্ছে স্পেসিফিক একটা কাস্টমারের ইনফরমেশন থাকবে, একটা কাস্টমারের ট্রানজেকশন ইনফরমেশন থাকবে। এরকম হবে না যে একটা রোতে দুইটা কাস্টমার ইনফরমেশন থাকবে। এইভাবে এইগুলিকে আইডেন্টিফাই করা হয়, আলাদা করা হয়। প্রতিটা রো হচ্ছে এক একজন কাস্টমারের ইনফরমেশন থাকবে, তাই তো? ডেফিনেটলি যদি আমি এইভাবে চিন্তা করি যে আমি কোনো দোকানে গিয়ে কিছু পারচেস করলাম, তাহলে আমার জন্য আমার যে ইনফরমেশন, আমি একটা হয়তো ফর এক্সাম্পল আমি অ্যাপেল কিনলাম, আমি ব্যানানা কিনলাম, তাহলে আমার জন্য যে রেকর্ডটা হলো সেটা হচ্ছে একটা রো হচ্ছে। ঠিক আছে, একটা রো থাকবে, ওই রোতে আপনার নাম, আপনার কাস্টমার আইডি এবং আপনি কি কি আইটেম কিনেছেন সেটার একটা লিস্ট, এবং আপনি কত টাকা পে করেছেন সেটা একটা লিস্ট, মানে পুরোটা একটা রোতে থাকবে, একটা রোতে থাকবে। জি, যেমন এখানে যদি আমরা কাস্টমার ইনফরমেশন খেয়াল করি, কাস্টমার ইনফরমেশন যদি খেয়াল করেন নিচে দেখা যাবে যে কাস্টমার বব, তার অ্যাড্রেস আছে, এখানে কাস্টমার আইডি আছে, তার নেম এবং তার অ্যাড্রেস আছে। এই একটা রোতে একটা কাস্টমারের ইনফরমেশন আছে। নিচে যদি খেয়াল করেন আবার পরেরটা আরেকজনের, এইভাবে করে। প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা টেবিল রাখা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের একটা আইডি থাকে, প্রোডাক্টের একটা প্রাইস থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের আইডি এবং প্রাইস আছে। এটা হচ্ছে প্রথমে একটা নিচে একটা টেবিল হচ্ছে কাস্টমার ইনফরমেশন, আর এটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন, কোন কাস্টমার, কতগুলি কাস্টমার আছে তাদের ইনফরমেশন, আর কতগুলি প্রোডাক্ট আছে তার ইনফরমেশন। আর মাঝখানে যেই এটা হচ্ছে ট্রানজেকশন, মানে একটা কাস্টমার যখন একটা প্রোডাক্ট কিনে, ফর এক্সাম্পল একটা কাস্টমার বব, সে গিয়ে ব্যানানা কিনলো, তাহলে তার এই যে ব্যানানার যে কোডটা, এটা হচ্ছে যে প্রথমটা যদি খেয়াল করেন যে সে কি করলো, এই কাস্টমার আইডিটা গেল এবং প্রোডাক্ট থেকে ব্যানানার যে আইডিটা সেটা আসলো। ঠিক আছে, এবং কোন রেটে কিনলো। এখন এই ইনফরমেশনটা যখন এটা একটা পারচেজ টেবিল, এটা একটা ট্রানজেকশন ইনফরমেশন হলো, এবং এইগুলি থেকে চাইলে জয়েন করে আপনার একটা রিপোর্ট তৈরি করা যাবে যে বব কোন প্রোডাক্টটা
কবে কয় টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে, এরকম একটা ইনফরমেশন চাইলে রিপোর্ট আকারে দেওয়া যাবে।